কাটারি দাও বলা হয়। হ্যাঁ, ডক্টর সুকান্ত মজুমদারও একজন ভালো মাপের নেতা, শুভেন্দু অধিকারও একজন ভালো নেতা। আমি তাদেরকে আমি কোনো রকম ভাবেই ছোট করে দেখছি না। আমাদের মতো কিছু কাপুরুষ হিন্দু আপনি কি দেখতে পান না? আপনার চোখ কি কানা হয়ে গিয়েছে? আমার সম্ভবত তাদের কাকাও নেই, চাচাও নেই, কোনো কিছুই নেই। তার জন্য মূল অপরাধী আপনি। দেখুন, যারা বোঝে তারা আটে বোঝে, যারা বোঝে না তারা আশিতেও বোঝে না। কাটারি কাটারি অনেকেই হয়তো চেনেন, সেটাকে অনেক জায়গায় হাসুয়াও বলা হয়, দাও বলা হয়। আপনারা যে যে ভাষায় সেটাকে চিনুন না কেন, আপনারা জানুন না কেন, কাটোয়ার একটি মেলাতে গিয়ে এক সময়কার অনেক প্রভাবশালী, অনেক শক্তিধর নেতা দিলীপ ঘোষ, এই দিলীপ ঘোষ কাটোয়ার একটি মেলাতে গিয়ে কাটারি কিনলেন, অর্থাৎ হাসুয়া দা যেটাই বলুন না কেন, তিনি কিনলেন। এবং সাংবাদিকদের মুস্কি হেসে তিনি উত্তর দিলেন, অনেক দরকার আছে, অনেক প্রয়োজন আছে এই কাটারির। বন্ধুরা, দিলীপ ঘোষ যাকে আপনারা অনেকে অনেক ভাবে চেনেন, অনেকে মেজাজি নেতা ভাবে চেনেন, অনেকে একজন ভালো লোক হিসেবে চেনেন, অনেকে খারাপ ভাবে চেনেন, অনেকে অনেক ভাবে চেনেন, কিন্তু দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তি যার হাত ধরে পশ্চিমবাংলার হিন্দুরা, পশ্চিমবাংলার ভোটাররা পথ চলতে শিখেছে, বাঁচতে শিখেছে, কথা বলতে শিখেছে। হিন্দুরা ভয় ভীতি ভুলে, হিন্দুরা চোখে চোখ রেখে কথা কিভাবে বলতে হয় সেটা শিখেছে এই দিলীপ ঘোষের হাত ধরে। এই দিলীপ ঘোষ এই 2025 সালের 2026 বিধানসভা ভোটের আগে এসে কাটোয়ার একটি মেলা থেকে কাটারি কিনলেন, হাসুয়া কিনিয়া। হ্যাঁ, বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তার কারণ, আমরা এই গর্ধব হিন্দু, বোকা হিন্দু এখনো বুঝতে পারছি না যে আমাদের কপালে আসলে কি অপেক্ষা করছে। 2021 সালের ভোটের পর থেকে যদি আপনি পরিসংখ্যান হিসাব করেন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে 2021 সালের ভোটের পর থেকে হিন্দুদের ওপর এই রাজ্যে কি রকম নির্যাতন হয়েছে, হিন্দুদের মন্দির মূর্তি কিভাবে ভাঙচুর করা হয়েছে, কত সংখ্যায় ভাঙচুর করা হয়েছে, এবং হিন্দুদের মা বোনদের ওপর তাদের কিভাবে নির্মম নির্যাতন চালানো হয়েছে, এই সকল বিষয় কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যদি পরিসংখ্যানটা একটু দেখুন। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ এমন একজন বরিষ্ঠ নেতা, যিনি পশ্চিমবাংলার রাজনীতির চেহারাই চেঞ্জ করে দিয়েছিলেন। হ্যাঁ, ডক্টর সুকান্ত মজুমদারও একজন ভালো মাপের নেতা, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারও একজন ভালো নেতা। আমি তাদেরকে আমি কোনো রকম ভাবেই ছোট করে দেখছি না, কিন্তু দিলীপ ঘোষের আমলে বিজেপির যে সাংগঠনিক যে শক্তি সেটা ছিল সবার ঊর্ধ্বে এবং চাঙ্গা। কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের সময় আমার কোথাও যেন মনে হয় বিজেপির এই সাংগঠনিক শক্তিটা একটু নড়বড়ে, বুড়া মানুষের দাঁতের মতো দুর্বল। তাই বন্ধুরা, দিলীপ ঘোষ যে এই হাসুয়া দা কাটারি কিনেছেন এবং পশ্চিমবাংলার মানুষকে স্পষ্ট একটি বার্তা দিচ্ছেন, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াতে হবে। দেখুন, এই আমাদের মতো কিছু কাপুরুষ হিন্দু যারা এখনো ভাবে আমি কেন মিছেমিছি তর্কে জড়াবো, আমি কেন মিছেমিছি ঝই ঝামেলার মধ্যে নিজেকে নিয়ে যাব, নিজেকে কেন ঝই ঝামেলার মধ্যে নিয়ে যাব। দেখুন, আপনি হয়তো এখন এই মুহূর্তে আপনি ভাবছেন আমি তো বেশ ভালোই আছি, আমার দিব্যি দিন যাচ্ছে, আমি ভালো মন্দ খাচ্ছি, সকালে অফিসে যাচ্ছি, বিকেলে অফিস থেকে বাবুর মতো বগলতলায় ব্যাগ ছাতা ঝুলিয়ে বাড়িতে আসছি, বউ সুন্দর করে ইলিশ মাছ ভাজি দিয়ে একটু মুসুরের ডাল পেঁয়াজ রসুন দিয়ে সোমবার দিয়েছে, পেট ভর্তি করে খেয়ে রাত্রে নাকে সর্ষের তেল দিয়ে সুন্দর একটা ঘুম দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছোট্ট সোনা বাবুটাকে স্কুলে নিয়ে যাচ্ছি, স্কুলে পৌঁছে দিচ্ছি, আমার ছেলেটাও সুন্দরভাবে ভদ্র ছেলের মতো স্কুল থেকে আসছে,
পড়াশোনা করছে এবং ভবিষ্যতে আমার ছেলে যেভাবে পড়াশোনা করছে, বাবা আমার ছেলে কিন্তু স্কুলের ফার্স্ট বয়, না হলে সেকেন্ড বয় তো অবশ্যই। তো আমার ছেলে যেভাবে পড়াশোনা করছে, আমার ছেলের ভবিষ্যৎ তো উজ্জ্বল। বন্ধুরা, আপনি কি দেখতে পান না? আপনার চোখ কি কানা হয়ে গিয়েছে? আমাদের সমাজের, এই সমাজের শিক্ষিত ভাই বোনেরা আজ তাদের ন্যায্য দাবির জন্য রাস্তায় বসে কান্না করছে একটি চাকরিকে। যারা মেধাবী তাদের কোনো মামা নেই, সম্ভবত তাদের কাকাও নেই, চাচাও নেই, কোনো কিছুই নেই, এবং তাদের কাছে মাল্যটাও নেই, তাই তারা চাকরি পায় না। কিন্তু যারা অযোগ্য, বর বুয়ায় ফোঁটা দিলে বয়সন্ড হয়, এইটা যারা বলতে পারে না, যাদের এই ন্যূনতম জ্ঞানটাও নেই, তারা দেখবেন অফিসে বসে আছে। অযোগ্যদের যদি আপনি দেখুন, যাত্রাপালা দেখেছেন অবশ্যই, তো যাত্রাপালায় যদি হনুমানকে যদি রাজার পাঠ দেওয়া হয়, তাহলে হনুমান কি করবে? হনুমান তো রাজার পাঠ নিয়েছে, তো রাজার জন্য যে আসনটা রাখা আছে, হনুমান কি করবে? সেখানে গিয়ে বন্ধুরা এইভাবে গিয়ে বসবে, সেখানে যে গিয়ে এইভাবে বসবে, আর এইভাবে বসে ওর তো ভালো লাগবে না, যে শালা আমি কেন এইভাবে বসে আছি, তখন আসনটাকে ভেঙে চুরে, স্টেজটাকে ভেঙে চুরে লন্ডভন্ড করে দিবে। তো হনুমানকে বন্ধুরা রাজার পাঠ দিলে তো এরকম হবে। তো অযোগ্যদের যদি আপনি শিক্ষিত আসনে নিয়ে বসান, পরিস্থিতি ওরকম। যাই হোক, যে বিষয়টাতে ছিল, আপনি হয়তো ভাবছেন আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল, তাই আপনি আপনার সন্তানের জন্য চিন্তা করে এবং আপনার নিজের পিঠ বাঁচাতে কোনো প্রতিবাদ করছেন না। আপনার ভাই ব্রাদার, আপনার ধর্মাবলম্বী ভাই ব্রাদার মার খাচ্ছে, তাদের মা বোনদের সম্মান হানি করা হচ্ছে, সবকিছু দেখে সবকিছু বুঝে আপনি চুপ করে বসে আছেন। কিন্তু কখনো কি ভেবেছেন আপনি আর কয়দিন বাঁচবেন? আপনার যে এই ছোট্ট ফুটফুটে বাচ্চা, যে আগামী দিনে এই সমাজকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে, কিন্তু আপনার জন্য আপনার ছেলের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে। আর তার জন্য মূল দায়ী, তার জন্য মূল অপরাধী আপনি। আজ আপনি যদি একটু প্রতিবাদ করেন এই সমাজে, আপনি যদি একটু কথা বলতে জানেন, কথা বলার চেষ্টা করেন, তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল। বন্ধু, আপনি হয়তো এখনো আমাকে বলবেন, আমি চুপ করে থাকলে সমস্যাটা কোথায়? আমি যদি কারো কোনো ঝই ঝামেলার মধ্যে না যায়, তাহলে সমস্যাটা কোথায়? তো সমস্যা আছে, একটু বোঝার চেষ্টা করুন সমস্যা আছে তার কারণ। যারা অযোগ্য, তারা যখন যোগ্য হিসাবে সমাজে আধিপত্য স্থাপন করার চেষ্টা করে, তখন এই সমাজ, এই দেশ ধ্বংসের দিকে চলে যায়। তখন দেখুন, আমি ভিডিও অনেক বড় করতে পারবো, কিন্তু ভিডিও আমি বেশি বড় করতে চাই না। দেখুন, যারা বোঝে তারা আটে বোঝে, যারা বোঝে না তারা আশিতেও বোঝে না। তাই আমি বারবার একটা কথা বলি, একটা কথা বারবার বোঝানোর চেষ্টা করি। দেখুন, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, কিন্তু আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি একজন বুঝদার ব্যক্তি, আপনি সবকিছু বুঝতে পারেন, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কোনটা আপনার জন্য প্রযোজ্য, কোনটা এই সমাজের জন্য প্রযোজ্য, এই দেশের জন্য প্রযোজ্য, আপনি বুঝেন সেটা। আর আপনি বুঝেই আমি আপনার কাছে আশা করব সেইভাবে 2026-এ ভোট দেবেন। শুধু 2026-এর ভোট নয় বন্ধুরা, 2026-এ তো ভোট অবশ্যই দিবেন, কিন্তু যখনই মনে করবেন এই সমাজ, এই দেশ অন্যায়ে ভরপুর হয়ে যাচ্ছে, তখন প্রতিবাদ করুন। প্রতিবাদ করবেন, লড়াই করবেন, এবং প্রতিবাদ লড়াই করে যে রায়, যে বিচার আপনার করা উচিত, যে সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত, সেটাই আপনি নেবেন। দেখুন, অধর্মের শক্তি হয়তো একটু বেশি হয়, কিন্তু সেটা ক্ষণস্থায়ী, কিন্তু সততার শক্তি অনেক শক্তিশালী এবং অনেক দীর্ঘ সময় ধরে সেটা কাজ করে, এবং সেই সময়টা কখনো শেষ হয় না সততার শক্তি। তাই সবসময় সত্য কথা বলুন, সত্যের পক্ষে থাকুন, সত্যের হয়ে লড়াই করুন। বন্ধুরা, দিলীপ ঘোষ
আমি যে প্রসঙ্গ নিয়ে শুরু করেছিলাম ভিডিওটা, দিলীপ ঘোষ কাটোয়ার একটি মেলাতে যে কাটারি কিনলো, হাসুয়া কিনলো, দিলীপ ঘোষ কিন্তু একটা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছে বাংলার ভোটারদের, বাঙালি ভোটারদের, হিন্দু সনাতনী ভোটারদের। আর তা হলো, এই হাতিয়ার শুধু একটা হাতিয়ার নয়, এটা একটি লোহার একটা হাতিয়ার না, এটা হচ্ছে আপনার হাতটাকে শক্ত করার হাতিয়ার, আপনাকে প্রতিবাদ করার সাহস জোগানো, আপনাকে লড়াই করার জন্য সাহস জোগানো। দিলীপ ঘোষ স্পষ্ট বলে দিচ্ছে, লড়াই করো, প্রতিবাদ করো, লড়াই করে বাঁচতে শেখো, লড়াই করো, প্রতিবাদ করো, লড়াই করে বাঁচতে শেখো। আমি দীপক কারো চটি চাটতে এখানে আসিনি, কারো দালালিও করব না। তাই বন্ধুরা, আপনি বোঝেন সব, আর সবকিছু বুঝেই আপনার সিদ্ধান্ত নেবেন। আপনি ভালো থাকবেন, কিন্তু হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করার কথা আপনি ভুলবেন না। তার কারণ আপনার একটাই শেয়ার এই প্রতিবাদ আর এই লড়াই আর এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেবে। এই প্রতিবাদের কণ্ঠস্বর আরো শক্তিশালী ও আরো ধারালো হবে। তাই এই ভিডিওটা শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি ভালো থাকবেন, কারণ ভালো থাকাটা প্রয়োজন। সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। আপনার কি মতামত এই সার্বিক বিষয়ে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। নমস্কার।